টানা 6টা টি-20 ম্যাচ হারের পর অবশেষে জিতল বাংলাদেশ। টানা 13টা টি-20 ইনিংসে 50 বিহীন থাকার পর অবশেষে 50 করলেন লিটন কুমার দাস। 50 বলে 76 রানে যে ইনিংসটা তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 83 রানের জয়ে, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যান অফ দ্য ম্যাচও তিনি নির্বাচিত হয়েছেন। অনেক অবশ্যই এই জায়গাটাতে শামীম পাটোয়ারির কথাও বলতে পারেন যে না, তারও ইম্প্যাক্ট ছিল। প্রথমত ব্যাটিংয়ে তিনি 27 বলে 48 রানের ইনিংস খেলেছেন, তারপরে ওই যে শুরুতেই রান আউট করে দিয়েছেন কুশল মেন্ডিসকে, আরও একটা ক্যাচ ধরেছেন। সব মিলিয়ে শামীম পাটোয়ারিকে ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া যেতে পারতো, কিন্তু আমি মনে করি যে না, ম্যান অফ দ্য ম্যাচ যে লিটন কুমার দাস হয়েছেন, যথার্থই হয়েছেন। তার ওই ইনিংসটা 50 বলে 76 রানের, এইটাই বাংলাদেশকে বড় একটা স্কোর এনে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। ক্যাপ্টেন হিসেবে দলকে এরপরে লিড করেছেন। শ্রীলঙ্কাকে তার দলের বোলার ফিল্ডাররা মিলে অল আউট করে দিয়েছে 94 রানে, এবং সেইখানটাতে 2টা ক্যাচ, 2টাই স্ট্যাম্পিং দিয়েছে। অতএব আমি মনে করি যে ম্যাচ সেরা পুরস্কার লিটনের হাতে ওঠাটা একেবারেই যথার্থ, ওইরকম হিউজ ইম্প্যাক্ট শামীমের থাকা সত্ত্বেও। এখন লিটনের এরকম ইনিংসটা দেখতে দেখতে আসার জায়গাটা তো আরো একবার তৈরি হয় যে লিটনকে আমরা আরেকটু ধারাবাহিক হয়তো দেখবো, এরকম ইনিংসটা হয়তো বা আরেকটু বেশি করে দেখবো। কিন্তু একই সঙ্গে ওই আশঙ্কার জায়গাটাও থাকে যে লিটন দাস আবার এই এক ইনিংস খেলে ঘুমিয়ে পড়বেন কিনা, তার ব্যাট আবার ঘুমিয়ে যাবে কিনা। এই যে ইনিংসটা তিনি খেললেন সেখানটাতে ভাগ্যের স্পর্শ ছিল, কিন্তু সেই ভাগ্যের স্পর্শটা পেতেই পারেন, ওইটা আসলে হতেই পারে, কারণ দুর্ভাগ্য তো তার পিছু ছাড়ছিল না। সো একটুখানি ভাগ্যের স্পর্শ না হয়। আমি শুধু ভাবি যে এইখানটাতে তিনি যে 2টা লাইফ পেয়েছেন, প্রথম লাইফটার কথাটা একটু চিন্তা করে দেখেন যে তিনি তখন 26 বলে 30 রানে ছিলেন, এবং জেফ্রি ভেন্ডার্সের বলটাতে, ওই লেগ স্পিনের বলটাতে তিনি বেরিয়ে এসেছিলেন। কুশল মেন্ডিস শ্রীলঙ্কার উইকেট কিপার যদি বলটা গ্যাদার করতে পারতেন, সহজেই তিনি স্ট্যাম্পিং করে দিতে পারতেন লিটন দাসকে। 26 বলে 30 রান করে লিটন যদি আউট হতেন, তাহলে কিন্তু তার উপরে চাপটা আরো অনেক বেশি বাড়তো। এই দেখুন না, লিটনের চেয়ে 1 বল কম খেলে 1 রান বেশি করা, 25 বলে 31 রান করা, মানে ওই অবস্থা বলছি। তাওহিদ হৃদয় আউট হয়েছেন, সেই হৃদয়কে নিয়েও তো সমালোচনা হচ্ছে। সো লিটন যদি ওই অবস্থাতে আউট হয়ে যেতেন, তাহলে সমালোচনা যেমন হতো, লিটনের উপরে প্রেশারটাও কিন্তু আরো বাড়তো। সো ভাগ্যের একটু স্পর্শ তিনি এই জায়গাটাতে পেয়েছেন, এবং আমি মনে করি যে ভাই, ক্রিকেটারদের দুর্ভাগ্য, ভাগ্য এগুলো তো হচ্ছে মুদ্রার রিপিট, এটা সবসময় থাকবে। 56 রানের সময় তিনি আরো একটা লাইফ পেয়েছেন, থিকসানা তার ক্যাচটা ফেলে দিয়েছিলেন, 42 বলে 56 তিনি তখন ছিলেন। আর শেষে গিয়ে তিনি যখন 76 রানে, সেই থিকসানার বলেই যখন আউট হয়েছেন, 50 বলে 76 রানে একটা ইনিংস খেলেছেন 150 উপরে স্ট্রাইক রেটে, যে ইনিংসে 5টা ছক্কার সঙ্গে একটা চারও তার রয়েছে। এই যে বলছিলাম যে ভাগ্য দুর্ভাগ্য, এবং সেই ভাগ্যটা লিটন পেতেই পারেন। আগের ম্যাচটার কথা মনে করে দেখুন, যেইখানে লিটন 6 রান করে 11 বলে তিনি যে আউট হয়ে গেলেন, আম্পায়ার্স কলে আসলে তিনি আউট হয়ে গেছেন, মানে আম্পায়ার তাকে আউট দিয়েছেন, ওই ইম্প্যাক্টটা দেখা গেছে যে সেইটা সুইপ করতে গিয়েছিলেন তিনি, ইম্প্যাক্টটা আম্পায়ার্স কল হয়েছিল। আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে তো লিটন আউট হতেন না। সো ওইখানটাতে তিনি একটু দুর্ভাগ্য ছিলেন না, ছিলেন তো। আবার আপনি চিন্তা করে দেখেন যে কিছুদিন আগে ইউ এর বিপক্ষে সিরিজেই মনে হয় যেইখানটাতে লিটনকে এলবিডব্লিউ দেওয়া হয়, ডিআরএস ছিল না, ডিআরএস থাকলে তিনি ওই আউটটা হতেন না নিশ্চিতভাবে। সো এই দুর্ভাগ্য যেমন ছিল, খারাপ সময়ের ভেতরে তিনি ছিলেন। এই যে আমি বলছি যে 13 ইনিংস পর তিনি 50 পেয়েছেন, সো এই সময়টাতে কিছু সৌভাগ্য লাগেও, কিছু সৌভাগ্যটা আবার তিনি এই ভাগ্য ঘোরানোর জন্য লাগে, যেইটা লিটন দাস শ্রীলঙ্কার বিপক্ষে এই ইনিংসটাতে পেয়েছেন। আশঙ্কার জায়গাটা কোথায়? এই যে 13 ইনিংস তার 50 ছিল না, এবং এই সময়ের মধ্যে 2024 সালে, গত বছর টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটাতেই তো লাস্ট তার 50+ স্কোর। এরপরে 13 ইনিংসে 50 নাই। এই সময়ের মধ্যে তিনি ন্যাশনাল টিমের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন থেকে আবার স্থায়ী ক্যাপ্টেনও হয়ে গেছেন, এবং স্পেশালি স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পর টিমের পারফরমেন্স, নিজের পারফরমেন্স মিলিয়ে ভীষণ রকম চাপে তিনি পড়ে গিয়েছিলেন। ইউএর কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ, যেটা আসলে ভীষণ রকম বিব্রতকর। পাকিস্তানে গিয়ে 3-0 সিরিজ আমরা হেরেছি টি-20তে, এবং শ্রীলঙ্কাতেও প্রথম ম্যাচটাতেই আমরা শ্রীলঙ্কার সঙ্গে মোটেই কম্পিট করতে পারিনি। এবং এই যে ফেজটা, সেই জায়গাটাতে লিটন দাসের ব্যাটেও অবভিয়াসলি হাসেনি। আমি বলছিলাম তো এই সময় তো তার 50+ স্কোরই নেই। সো এই জন্য হচ্ছে গিয়ে টিম জয় ধরে ফিরেছে, ক্যাপ্টেন রান পেয়েছেন, ক্যাপ্টেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো লিটনের এই জায়গাটাকে আসলে ক্যাপিটালাইজ করা উচিত। এই জায়গাটা থেকে তার হচ্ছে গিয়ে
ভালো সময়ের দিকে যাওয়ার পথে একটা ম্যাচে রান পাওয়া মানে কিন্তু লিটন দাস রানই পেয়েছেন। লিটন দাস কিন্তু ফর্মে ফেরেননি। ফর্ম কিন্তু একটা ম্যাচের ব্যাপার না। রান পাওয়াটা একটা ম্যাচের ব্যাপার হতে পারে, ফর্মে থাকাটা কিন্তু বা না থাকাটা একটা ম্যাচের ব্যাপার না। সো লিটন কিন্তু একটা দীর্ঘ সময় জুড়ে তিনি ফর্মে নেই। এই যে আমি এই ফর্মেটের কথা বলছিলাম, আপনি যদি হোয়াইট বল ক্রিকেটের কথা চিন্তা করেন, ওয়ানডে ফর্মেটেও তার কি অবস্থা, ন্যাশনাল টিমের বাইরে তিনি ছিটকে গিয়েছিলেন, আবার দলে এসেছেন, শ্রীলঙ্কার সঙ্গে এক ম্যাচ খেলার পর আবার তিনি একাদশের বাইরে চলে গিয়েছেন। ফলে সবকিছু মিলে কনফিডেন্সটা যে তার লো ছিল, এই সেকেন্ড টি-20-র আগে আমাদের কোচ ফিল সিমন্স কিন্তু ওই একই কথা বলেছিলেন। ফলে লিটনের এই ইনিংসটা তাকে ওরকম কনফিডেন্স আসলে দিতেই পারে। আশঙ্কার জায়গা যেটা, এই যে 13 ইনিংস পর লিটন 50 পেলেন, তার আগের 50টা তিনি পেয়েছিলেন আরো 17 ইনিংস পর, মানে ওই 50টা ছিল 17 ইনিংস পর তার পাওয়া আফগানিস্তানের বিপক্ষে, অর্থাৎ সর্বশেষ 32টা টি-20 ইনিংস এটা তার মাত্র দ্বিতীয় 50। সো 17 ইনিংস পর 50 পেয়েছেন, 13 ইনিংস পর 50 পেয়েছেন। লিটন দাসের নেক্সট 50টা কি আবার অনেক ইনিংস পরে 50 যে করতে হবে এমন কোনো কথা নেই। ইম্প্যাক্ট ইনিংসটা আসলে গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাতেও আসলে লিটন খুব যে সফল হচ্ছিলেন বিষয়টা সেটা নয়। বিচ্ছিন্ন দু একটা ইনিংস ছিল, পাকিস্তানে যেমন 30 বলে 48 রানের একটা ভালো ইনিংস ছিল, ওই ইনিংসটা আরো বড় ডেফিনেটলি হতেই পারতো, 50 না পেলেও ওইটা খুব একটা ইম্প্যাক্ট ইনিংস ছিল। লিটন দাসের এখন আমাদের ক্যাপ্টেন হিসেবে তিনি যেহেতু দলকে টানা 6টা ম্যাচ আমরা হেরে গেছিলাম, আফগানিস্তানের সঙ্গে 2 ম্যাচ, পাকিস্তান 3 ম্যাচ, শ্রীলঙ্কা 1 ম্যাচ, 6 ম্যাচ হারার পর দলকে যেহেতু জিতেছেন, সেইখানে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 13 ম্যাচ পর তিনি 50 পেয়েছেন। এই জায়গাটাতেও যে একটু ভাগ্যের স্পর্শ, ঠিক আছে ভাই, সেটা আসলে হতেই পারে এবং এটা দরকার। কে জানে এই ভাগ্যের স্পর্শ নিয়ে লিটন দাস যে একটা ভালো ইনিংস খেলেছেন, এইখানটাতে 50 বলে 76 রানের ইনিংস খেলেছেন, 26 বলে 30 রানে যেই জায়গাটাতে তিনি আউট হয়ে যেতে পারতেন, সেইখান থেকে 76 পর্যন্ত গেছেন। পরে 56 রানের ওই লাইফটার কথা আমি নয় বাদই দিলাম, কিন্তু ওই প্রথম লাইফটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইটুকু ভাগ্য আসলে লিটনের পক্ষে যদি না থাকতো, তাহলে লিটন আরো চাপের মধ্যে পড়ে যেত। নেভার নো, বাংলাদেশে হয়তো এই ম্যাচে জয়ের মতো অবস্থাতে যেতাম পারতাম না, আমরা হয়তো ওই পরিস্থিতিতেই যেতে পারতাম না। সো সবকিছু মিলিয়ে লিটন দাসের এই ফেরাটা, এটা শুধুমাত্র একটা ম্যাচেই থাকবে না, এটা আরেকটু বড় হয়ে উঠবে। লিটন দাসের এই রানে ফেরাটা যেন ফর্মে ফেরায় রূপান্তরিত হয়, বেশ কিছু আরেকটু ধারাবাহিক যেন তিনি হতে পারেন, সেই প্রত্যাশার জায়গাটা তো আমরা এমন একটা ম্যাচে লিটন দাসের এমন একটা পারফরমেন্সের পরে করতেই পারে। ওই আশা করাটা নিশ্চয়ই, মানে লিটনের উপর অনেকবার আশা করেছি আমরা সবাই, অনেকবার আমরা আশাহত হয়েছি, তারপরও আরো একবার এবার যখন তিনি ক্যাপ্টেন হয়েছেন এই ইনিংসটার পর, তার কাছ থেকে আরেকটু ধারাবাহিকতার প্রত্যাশা আমরা সবাই নিশ্চয়ই করব। কি বলেন?